পাকিস্তান সুপার লিগ পিএসএলে এবার বাংলাদেশের ছয় জন ক্রিকেটার। পিএসএল এর এক সিজনে এত ক্রিকেটার কখনোই বাংলাদেশ থেকে অংশ নেয়নি। ফলে স্বভাবতই এবার এই টুর্নামেন্টে ঘিরে আমাদের একটা আলাদা আগ্রহের জায়গা রয়েছে। হ্যাঁ, টুর্নামেন্ট এখনো খুবই ইনিশিয়াল ফেজে রয়েছে। ৩টা-৪টা করে ম্যাচ মাত্র হয়েছে দলগুলোর, কিন্তু তাতেই বাংলাদেশের ক্রিকেটাররা আসলে কেমন করছেন সেইখানে সারপ্রাইজিং বেশ কিছু ব্যাপার-স্যাপার তো রয়েই গেছে। ধরেন সর্বশেষ যেই বোলিংটা করেছেন নাহিদ রানা, সেটাকে কি আপনি সারপ্রাইজিং বলবেন? আপনি যেভাবেই দেখেন না কেন ভাই, ৪ ওভার বোলিং করে একটা টি-20 ম্যাচে মাত্র ৭ রান দেয়াটা সারপ্রাইজিং, এবং সেটা দুর্দান্ত বোলিংয়ের একটা স্বাক্ষর রাখে নিঃসন্দেহে। নাহিদ রানা পেশোয়ার জালমিতে খেলছেন এবার, কিন্তু শুরুর দিকে তিনি একাদশে ছিলেন না। যেই ম্যাচটাতে তার এইবারে পিএসএল ডেবু হলো, সেইখানটাতেও ৩ ওভার বোলিং করে ৩০ রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। ফলে খুব একটা ভালো করেছেন এটা বলার তো কোনো সুযোগই নেই। করাচি কিংসের বিপক্ষে পরের ম্যাচটাতে তার দুর্দান্ত কামব্যাক হলো। ৪ ওভার বোলিং করলেন, একটা মেডেন, ৭ রান দিয়ে তিনটা উইকেট তিনি নিলেন। তার দলও ১৫৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু আমাদের কাছে সেটা ছাপিয়ে নাহিদ রানার বোলিংয়ে তিনি যেমন 5th ওভারে বোলিংয়ে এসে মাত্র ১ রান দিয়েছেন, পাওয়ার প্লের পরে আবার বোলিংয়ে মানে স্পেলের সেকেন্ড ওভারটাতে তিনি ৫ রান দিলেও সাদবেগের উইকেটটা পেয়েছেন, যাকে তিনি বাউন্সার মেরেছেন এবং সেই বাউন্সারে টপেজ হয়ে তিনি আউট হয়ে গেলেন। এরপরে আবার তাকে বোলিংয়ে ফিরিয়ে আনা হলো ১৪ নম্বর ওভারে, যেই ওভারটাতে তিনি ডাবল উইকেট মেডেন নিয়ে নিলেন। আবারও তার বাউন্সারে খুশদিল শাহ পরাস্ত হয়ে টপেজ হয়ে তিনি আউট হয়ে যান এবং অ্যাডাম জাম্পাকে তিনি বোল্ড করেন এবং নেক্সট ওভারটাতে ১৬ নম্বর ওভারটাতে তিনি মাত্র ১ রান দেন। ৪ ওভার যে বোলিং করেছেন নাহিদ রানা, ২৪টা বল, তার মধ্যে 20টা ডট বল ছিল। 20 বলে কোনো রান হয়নি, একটা মাত্র বাউন্ডারি হয়েছে আর 3টা সিঙ্গেল। ফলে নাহিদ রানার এই পেশোয়ার জালমিতে হয়ে দুর্দান্ত একটা কামব্যাক হলো, এইটা আসলে আমাদেরকে বলতেই হবে। পেশোয়ার জালমিতে বাংলাদেশের আরও একজন পেস বোলার রয়েছেন শরীফুল ইসলাম, যিনি প্রথম 2টা ম্যাচে যে খেলেছিলেন সেইখানে উইকেট পাননি। এই ম্যাচটাতে নাহিদ রানার সঙ্গী তিনি এই ম্যাচে তিনি ৩ ওভার বোলিং করেছেন, 23 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। পাওয়ার প্লেতেই 3টা ওভার বোলিং করেছেন এবং উইকেটটা পেয়েছেন ডেভিড ওয়ার্নারের। ফলে শরীফুল ইসলামেরও পিএসএলটা সত্যিকার অর্থে কিক স্টার্ট হলে এই ম্যাচ থেকে ওইভাবে আমরা প্রত্যাশাটা করতে পারি নাহিদ রানার ক্ষেত্রে যেটা করা যায়। এই পেশোয়ার জালমিতে বাংলাদেশের থার্ড আরেকজন ক্রিকেটার রয়েছেন তানজিদ হাসান তামিম। আনফরচুনেটলি এখনো পর্যন্ত তার পিএসএল এর মাঠের ক্রিকেটটা শুরু হয়নি। এখনো পর্যন্ত তিনি একাদশে থেকে কোনো ম্যাচ খেলেননি এই পেশোয়ার জালমির হয়ে। সামনে নিশ্চয়ই খেললে তিনি তার ওই ব্যাটিং বিস্ফোরণটা দেখাবেন, ওই এক্সপেকটেশনের জায়গাটা তো আমাদের থাকবেই। সারপ্রাইজিং কথাটা বলছিলাম এবং সেইটা সম্ভবত সবচেয়ে সারপ্রাইজিং রিশাদ হোসেনের পারফরমেন্স ইন এ নেগেটিভ ওয়ে। রিশাদের ম্যাচ রয়েছে আজকেও, সো আজকের ম্যাচ আছে না, হ্যাঁ আজকে রাওয়ালপিন্ডিজের ম্যাচ আছে। সো সেইখানটাতে তিনি যদি ভালো করেন, ওই কামব্যাকটা রিশাদের ক্ষেত্রে খুবই জরুরি, কেননা এখন পর্যন্ত তিনি যে 4টা ম্যাচ খেলেছেন সেই 4 ম্যাচে 2টা মাত্র উইকেট পেয়েছেন। কিন্তু যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে এই 4 ম্যাচে 14 ওভার বোলিং করে তিনি ১৫৫ রান দিয়েছেন। ওভার প্রতি তিনি 11 রানের উপরে দিয়েছেন। 11.07 হচ্ছে গিয়ে তার ইকোনমি। তার প্রতিটা উইকেটের জন্য 77.50 রান খরচ করতে হয়েছে, এইটা তার অ্যাভারেজ। তার স্ট্রাইক রেট হচ্ছে 42, অর্থাৎ প্রতিটা 42 বল করে 7 ওভার বোলিং করে তিনি একটা মাত্র উইকেট করে পেয়েছেন। ফলে রিশাদ লাস্ট ম্যাচটাতে তো 3 ওভার বোলিং করে তো 45 না 46 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি। ফলে রিশাদের এই পারফরমেন্স, এই বিবর্ণ পারফরমেন্সটা একটু সারপ্রাইজিং। হ্যাঁ, ঠিক আছে যে পিএসএল এর উইকেটগুলা এইটা ব্যাটিং সহায়ক হয়, বেশিরভাগ উইকেটই সেইখানটাতে লেগ স্পিনারদের একটা চ্যালেঞ্জ রয়েছে। ঋষাদ তো এখানে গত বছরও খেলেছিলেন এবং সেখানে তিনি ভালো করেছিলেন। তারপরে স্পেশালি ধরেন বিগ ব্যাশে তারও এরকম ব্রেক থ্রু সিজনটা ছিল। তার টিমের হচ্ছে গিয়ে হোয়াইট আটকিন্সে তিনি বেস্ট প্লেয়ার নির্বাচিত হয়েছেন। ফলে সবকিছু মিলিয়ে এই ঋষাদের উপরে এক্সপেকটেশনের জায়গাটা বোধহয় আমাদের সবারই একটু বেশিই ছিল। পিএসএল এ এখন পর্যন্ত ঋষাদ তার ওই কবজির ম্যাজিকটা, ঘূর্ণি জাদুটা দেখাতে পারছেন না। তার কামব্যাকটা দেখার জন্য আমরা আসলে মুখিয়ে থাকবো। লাহোর কালান্দার্সে রয়েছেন আমাদের আর একজন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, যিনি প্রথম 2টা ম্যাচে 14-12 রান করে আউট হয়ে গেছেন। তবে তারপরের ম্যাচটাতে 19 বলে 45 রানের একটা ইনিংস খেলেছেন, যে ইনিংসে 5টা ছক্কা মেরেছেন। ওইটা দিয়েই তো তার কিক স্টার্ট হয়েছিল আমরা বলতে পারি, কিন্তু নেক্সট ম্যাচটা আবার ইনজুরির কারণে খেলতে পারেননি পারভেজ হোসেন ইমন। ফলে ওই সর্বশেষ ম্যাচে তার ওই ব্যাটিং ফর্মটা কন্টিনিউ, সামনে একাদশে তো তিনি নিশ্চিতভাবেই থাকবেন, করতে পারেন কিনা সেটাই আসলে দেখার বিষয়। আর ওই লাহোর কালান্দার্সে রয়েছেন মুস্তাফিজুর রহমান, যিনি বেসিক্যালি
এখন বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ারার, যিনি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, তিনি এবং রিশাদ হোসেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের চাহিদার জায়গাটা তুঙ্গে থাকে। মুস্তাফিজের এইবারের টুর্নামেন্টে এই এখন পর্যন্ত লাহোর কালান্দার্স যে খুব ভালো কেটেছে সেটা বলা যাবে না, আবার খুব খারাপ কেটেছে সেটাও না। 4টা ম্যাচে তিনি 4টা উইকেট পেয়েছেন, যেখানে তার ইকোনমি 7.07, অ্যাভারেজ হচ্ছে গিয়ে 23। সো ঠিক আছে, এটা কিন্তু মুস্তাফিজের কাছ থেকে এক্সপেকটেশনের জায়গাটা। হ্যাঁ, শুরুটা তিনি খুব ভালো করেছেন, প্রথম একটা ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন। সামনের দিক থেকে ওই ম্যাজিক্যাল মুস্তাফিজকে নিঃসন্দেহে আমরা দেখতে চাইব। সো পিএসএল এইবার যে 6 জন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন, তার মধ্যে একজন তানজিদ হাসান তামিমের এখন পর্যন্ত মাঠেই নামা হয়নি, আর বাকি 5 জনের মধ্যে নাহিদ রানার শুরুটা ভালো না হলেও পরের ম্যাচটাতে দুর্দান্ত কামব্যাক হয়েছে, এবং সেই যে কিক স্টার্টটা হয়েছে আমাদের প্রায় সকল ক্রিকেটারদের ক্ষেত্রে আলাদা করে যে খুব আলাদা নজর করতে পেরেছেন সেটা না, কিন্তু নাহিদ রানার এরকম একটা পারফরমেন্স, 4 ওভার বোলিং করে একটা মেডেন, 7 রান, 3 উইকেট, সেটা শুধু নাহিদ রানাকে অনুপ্রাণিত করবে না, তার বাংলাদেশি অন্য যারা সতীর্থ সহযোদ্ধা পিএসএল এ খেলছেন তাদেরকেও নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। তাদের কাছ থেকেও আমরা এই রকম দুর্দান্ত চোখ ধাঁধানো পারফরমেন্স সামনে দেখতেই চাইব।